ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 তৃতীয় পর্যায়ের মূল্যায়নের আমি তোমাদের আজকের 11 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। ইতিপূর্বে আমি তোমাদের জন্য মোট 10টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। আজকের আমি তোমাদের হুগলি কলেজের স্কুলের যে মডেল স্কুলটা এটা আমি সম্পূর্ণ সমাধান করব। চলো এই মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখি আমরা। বলছে প্রত্যেকটি প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এর দিকে একের এ বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। বলা হচ্ছে আয়তাকার চিত্রে ড্যাশ ইকুয়ালস টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। কী হবে বলো তো? এখানে অর্ধ পরিসীমা হবে। দেখো, আয়তাকার চিত্রে এটা অর্ধ পরিসীমা ইকুয়ালস টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এখানে কী হবে? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা পরিসীমা এই অর্ধ পরিসীমা আর পরিসীমার ব্যাপারটা কি আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখো, আয়তাকার চিত্রে এটা পরিসীমার সূত্র কি জানি আমরা? আয়তাকার চিত্রে পরিসীমা জানি আমরা কি? তাহলে পরিসীমা সমান আয়তাকার চিত্রে এটা হবে আয়তাকার চিত্রের পরিসীমার সূত্র হচ্ছে আমরা জানি 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে পরিসীমা সূত্র কি জানি আমরা? আয়তাকার চিত্রে পরিসীমা সূত্র জানি 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। আবার যদি অর্ধ যদি বলি, অর্ধ মানে অর্ধেক, পরিসীমার অর্ধেক, অর্ধ পরিসীমা মানে কি হচ্ছে যে পরিসীমার অর্ধেক, অর্থাৎ পরিসীমাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সে বাই 2। বাই মানে কি জানি আমরা? বাই মানে ভাগ, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখতে পাচ্ছি আমরা 2 তুলে যাবে বা উঠে যাবে, অর্থাৎ কি পড়ে থাকছে? অতএব অর্ধ পরিসীমা সমান কি হলো? অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্য যুক্ত প্রস্থ একক। তাহলে সূত্র কি হলো? দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। অর্ধ পরিসীমা সূত্র হয় আয়তাকার চিত্রের অর্ধ পরিসীমা সূত্র হয় যে দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, কেননা 2 তুলে গেলে বা কেটে গেলে বা 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থকে যে আমরা 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 2 দিয়ে উঠে যাবে আর কি পড়ে থাকবে? দৈর্ঘ্যযুক্ত প্রস্থ পড়ে থাকবে। আর আমরা জানি পরিসীমা মানে কি? 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এখানে একক। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে? যে পরের প্রশ্ন বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণে বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। অতিভুজ। দেখো, সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ আর অপর দুটো কোণ সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি হলে এই সমকোণে বিপরীত বাহু, এই বাহুটা, আমরা এই বাহুটাকে জানি সমকোণ ত্রিভুজের, একে বলি আমরা অতিভুজ। আর নিচেরটাকে বলি আমরা ভূমি বলি। আর সোজা যে লম্বা হয় যে রেখাটা চলে গেছে একে বলি আমরা লম্ব বলি। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? যে সমকোণী ত্রিভুজের সমকোণে বিপরীত বাহু, সমকোণ মানে 90 ডিগ্রি, এই কোণটা হয় সমকোণ, আর এই কোণে বিপরীত বাহু, এই বাহুটা হচ্ছে বিপরীত বাহু, আর এই বাহুকে আমরা কি বলি? অতিভুজ বলি। বুঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। গয়ের দাগের প্রশ্ন দেখো। গয়ের দাগের প্রশ্ন হচ্ছে পেন্সিল কম্পাসের কাঁটা ও পেন্সিলের ডগার দূরত্ব কম হলে বৃত্ত ড্যাশ হয়, বৃত্তটা ছোট হয়। কি বলা হচ্ছে? পেন্সিল কম্পাসের কাঁটা ও পেন্সিলের ডগার দূরত্ব যত কম হলে বৃত্ত তত ছোট হয়। কিভাবে হচ্ছে দেখো, যদি আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি বা বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি, দেখো পেন্সিল কম্পাস, এই পেন্সিল কম্পাসের এই কাঁটার অগ্রবিন্দু বা কি বলা হচ্ছে কাঁটার ডগা আর পেন্সিলের শেষের ডগা, এই দুটো দূরত্ব দেখো, এই দূরত্ব যত ছোট হবে বৃত্ত তত ছোট হবে, আর এই দূরত্ব যত বড় হবে তত বৃত্ত তত বড় হবে। যদি আমি ছোট করে একটা বৃত্ত অঙ্কন করি, দেখো ছোট করে যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে এই বৃত্তটা এইরকম হতে পারে। যদি একে আমি বড় করে দিই, দেখো বৃত্তটা কত বড় হচ্ছে দেখো। যদি ডিস্টেন্স বা দূরত্ব যদি বেশি করে দিই তাহলে কি বৃত্তটা অনেক বড় হয়ে যাবে। বুঝেছো? বৃত্তটা অনেক বড় হয়ে যাবে।
বৃত্তটা অনেক বড় হয়ে যাবে। সুতরাং কী জানলাম আমরা, পেন্সিলের কাঁটা ও পেন্সিলের ডগার দূরত্ব যত কম হবে বৃত্ত তত ছোট হবে, আর যত বড় হবে কাঁটা, কম্পাসের কাঁটা এবং পেন্সিলের ডগা যত দূরত্ব বেশি হবে তখন বড় হবে, বৃত্তটা তত বড় হবে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা আছে 4 দিকে চলে এলাম, বিয়ের দিকে চলে এলাম আমরা। একের বি, সঠিক উত্তরটি নির্বাচন করো বলা আছে। ঘর দাগের প্রশ্নটা দেখো, ওপারে আমি গ পর্যন্ত করেছি, এবার দেখো ঘয়ের দাগের প্রশ্নটা দেখো। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয় বলতো? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজ দেখো, সমকোণী হোক, সমবাহু হোক, সমাধিবাহু হোক আর বিষমবাহু হোক, যে কোনো ত্রিভুজ হোক না কেন, তার 3টি কোণের সমষ্টি বা যোগফল, 3টি কোণের যোগফল বা 3টি কোণের সমষ্টি আমরা জানি ত্রিভুজের 3টি কোণ। ত্রিভুজের কতগুলো কোণ? 3টি কোণ। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সর্বদা কত হয়? 180 ডিগ্রি হয়। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। উমাদের প্রশ্ন, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যার এরূপ সরলরেখার সংখ্যা কি হয়? দুটি নির্দিষ্ট বলা আছে, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এরূপ সরলরেখার সংখ্যা কতগুলো হবে? দুটি, অসংখ্য, একটি, কোনোটি নয়। কোনটা হবে? একটিই হবে। ওটা একটি। দেখো দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, দেখো দুটো বিন্দু নিলাম আমরা, দুটো বিন্দু। এই দুটি বিন্দু দিয়ে আমরা কতগুলো সরলরেখাংশ অঙ্কন করতে পারি? কেবলমাত্র একটি সরলরেখাংশ অঙ্কন করতে পারি। এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটি সরলরেখাংশ অঙ্কন করতে পারি। যদি একটি বিন্দু হতো তাহলে একটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখাংশ বা সরলরেখা অঙ্কন করতে পারি, অসংখ্য সরলরেখা অঙ্কন করতে পারি একটা বিন্দু দিয়ে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 4টি অসমরেখ বিন্দুর সমপক্ষে কমপক্ষে দুটি বিন্দু দিয়ে যা এরূপ সর্বাধিক সরলরেখা অঙ্কন করা যাবে কটি? বলা আছে 4টি অসমরেখ বিন্দু। 4টি অসমরেখ বিন্দু দিয়ে কি বলা আছে? 4টি অসমরেখ বিন্দু আমরা যদি অঙ্কন করি, 4টি অসমরেখ বিন্দু দিয়ে সর্বাধিক কতগুলো সরলরেখা অঙ্কন করতে পারবো, বা কমপক্ষে বলা আছে 4টি অসমরেখ বিন্দুর কমপক্ষে দুটি বিন্দু দিয়ে যায় এরূপ সর্বাধিক সরলরেখা অঙ্কন করতে পারবো দুটি বিন্দু দিয়ে, সর্বাধিক দুটি বিন্দু দিয়ে। দেখো এখান থেকে এইটুকু একটা, দুটি বিন্দু দেখো, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, তাহলে আবার এখান থেকে এই টানো, এখান থেকে এই টানো, তাহলে কতগুলো সরলরেখাংশ অঙ্কন পেলাম? কতগুলো পেলাম আমরা? 6টি পেলাম। 1 2 3 4 5 6, 6টি কী পেলাম আমরা? 6টি সরলরেখা পেলাম। 6টি সরলরেখা, সর্বাধিক সরলরেখা কতগুলো অঙ্কন করা যাবে? 6টি। অপশান নম্বর হস্যই তোমাদের সঠিক উত্তর, 6টি। পরের প্রশ্ন দেখি আমরা। সি এর দাগের প্রশ্ন চলে এলাম আমরা। সি এর দাগের প্রশ্ন কি বলা আছে? সি এর এক কথায় উত্তর দাও। 6 দাগের, যে লোক সংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজের সময়ের সঙ্গে দিন সংখ্যা কী রূপ সম্পর্ক হয়? লোক সংখ্যা স্থির থাকলে, লোক সংখ্যা যদি স্থির থাকে, প্রতিদিন কাজের সময়ের সঙ্গে দিন সংখ্যা কীরূপ সম্পর্ক হবে? সর্বদা ব্যস্ত সম্পর্ক হয়। এটা তোমরা সবসময় মনে রাখবে। ধরো লোক সংখ্যা, ধরো তোমাদের কোনো পুকুর খনন করা হবে, সেখানে ধরো নির্দিষ্ট লোক নিয়োগ করা হয়েছে, 6 জন লোক নিয়োগ করা হয়েছে। 6 জন লোক নিয়োগ করা আছে, একটি পুকুর খনন করবে। পুকুরটি 5 দিনে সম্পূর্ণ খনন করতে পারবে। 10 জন লোক একটি পুকুর 6 দিনে বা 5 দিনে সম্পূর্ণ খনন করতে পারবে। তাহলে কতদিনে? 3 দিনে। যদি আমি লোক সংখ্যা স্থির আছে, যদি আমি সময় কমিয়ে আনি, তাহলে কি হচ্ছে? সময় যদি কমিয়ে আনি, কী বলা হচ্ছে এখানে? আচ্ছা, সময় যদি কমিয়ে আনি বা কাজের সময়ের সঙ্গে দিন কি সময় কমিয়ে আনলে দিন সংখ্যা বেড়ে যাবে। লোক সংখ্যা যেহেতু স্থির আছে, লোক সংখ্যা স্থির আছে, সুতরাং কী হবে? সময় যদি কমিয়ে আনি, দিন সংখ্যা কী হবে? ক্রমশ বৃদ্ধি পাবে। আচ্ছা, এক্ষেত্রে কী সম্পর্ক হয়? বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। কেমন? তাহলে সময়ের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক সবসময় কী হয়? ব্যস্ত সম্পর্ক। কখন? না, লোক সংখ্যা যখন স্থির থাকবে, সময়ের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক সর্বদা কী হয়? ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করে নেবে। তারপরে বর্গজ থেকে দেখো, সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি কত হবে? সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি কত হয়? 90 ডিগ্রি হয়, জানি আমরা। কীভাবে হচ্ছে? দেখো এই যে সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম আমরা, সমকোণ কোণটা হচ্ছে এই কোণটা হচ্ছে সমকোণ। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে অপর দুটো কোণের সমষ্টি কত হয়? 90 ডিগ্রি হচ্ছে। সুতরাং অপর দুটি সূক্ষ্মকোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। কত হবে? 90 ডিগ্রি। ঠিক আছে?
তারপর হচ্ছে একটি ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের তল সংখ্যা কত হয়? একটি ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের তল সংখ্যা কতগুলো হবে? তল সংখ্যা 5টি হবে। তল সংখ্যা বলছে একটা ত্রিভুজাকার প্রিজম, একটা ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের তল সংখ্যা কত হবে? তল সংখ্যা হবে 5টি। কতগুলো হবে? 5টি তল হবে। তোমাদের বইতে আছে, ভালো করে দেখে নিও, ছবিটা ভালো করে প্র্যাকটিস করে নিও যে ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের তল সংখ্যা কতগুলো হবে। তোমাদের বইতে রয়েছে, শেষের দিকে তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নিও, কেমন? বিভিন্ন ঘনবস্তুর তল সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা, ধার সংখ্যা, সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে সেখান থেকে একটি বা দুটি প্রশ্ন চলে আসতে পারে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। ঘড়িতে 5টা বাজলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? ঘড়িতে 5টা বাজলে, যখন আমরা 5টা বাজে দেখি, 5টা যখন ঘড়িতে, আমরা ঘড়ি জানি, ঘড়ি যখন 5টা বাজবে, 5টা মানে কি এখানে 6টা, এখানে 12টা, আর এখানে 5টা, এখানে 3টে, এখানে 4টে। তাহলে এই যে 5টা বাজছে, 5টা বাজে, এখানে 6, এখানে 4, এখানে 3, এখানে 2, এখানে 1, আর এখানে 12। 12, 1, 2, 3, 4, 5, 6। যখন ঘড়িতে 5টা বাজে, কী বলা হচ্ছে? ঘড়িতে 5টা বাজলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? দেখো, এই দিকে যদি ঘন্টার কাঁটা 5টার দিকে থাকে আর মিনিটের কাঁটা সোজা 12টার দিকে যখন থাকবে, তখন এর মাঝে যে কোণ উৎপন্ন করবে, সেই কোণের মান কত হবে আমাদের বের করতে হবে। কীভাবে বের করবো আমরা? তাহলে চলো আমরা একটু ভালো করে বুঝে নিই। দেখো, মনে করো এটা একটা ঘড়ি, আর আমি একটা তোমাদের বৃত্ত বুঝেছিলাম। এখানে মনে করি একটা ঘড়ি, এদিকে 12, এদিকে 6। তাহলে এদিকে 12 যদি থাকে, এদিকে যদি 6 থাকে, তাহলে এর সোজাসুজি এদিকে 3 থাকবে, 3, আর মাঝে দুটো ঘর টেনে দেবে, এটা 4, এটা হচ্ছে 5, এটা কেন্দ্র। আর এদিকে হচ্ছে তোমার 1 আর 2, 1 আর 2। দেখো, এখানে যদি আমরা মিনিটের কাঁটা অঙ্কন করি, মিনিটের কাঁটা, এদিকে যদি ঘন্টার কাঁটা অঙ্কন করি 5টার দিকে, তাহলে সেক্ষেত্রে দেখো এর মাঝে যে কোণটা উৎপন্ন হচ্ছে, সেই কোণের মান কত হচ্ছে? 150 ডিগ্রি। কী করে হচ্ছে দেখো, মনে রাখবে, প্রতিটি মিনিটের মধ্যে দূরত্ব হচ্ছে কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি করে হয়। কত ডিগ্রি? 30 ডিগ্রি করে হয়। প্রতিটি মিনিটের মধ্যে সম্পর্ক কত মিনিট হয়? 30 মিনিট বা 30 ডিগ্রি করে হয়। 12 থেকে 1 ঘর পর্যন্ত যদি মিনিটের কাঁটা আছে, কত ডিগ্রি কোণ অতিক্রম করে? 30 ডিগ্রি। প্রতিটা ঘরের মাঝে কত আছে? 30 ডিগ্রি করে থাকবে। কত ডিগ্রি করে থাকবে? 30 ডিগ্রি করে থাকবে। 30 ডিগ্রি করে থাকবে। প্রতিটা ঘরে কত করে থাকবে? 30 ডিগ্রি করে থাকবে। আচ্ছা, তাহলে 5টা বাজতে হলে কত ডিগ্রি হয় বলো তো? তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, অর্থাৎ 150। অর্থাৎ 5টা 30 যদি আমরা যোগ করি, 5টা 30 মানে কি? 30 গুণিতক 5। তাহলে 5 3 15, 150। কত হলো? 150 ডিগ্রি। কত হলো? 150 ডিগ্রি। যখন ঘড়িতে 5টা বাজবে, তখন কী হবে? কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 150 ডিগ্রি। ভালো করে প্র্যাকটিস করবে যে প্রতিটি মিনিটের মধ্যে সম্পর্ক, বা 5 মিনিট, প্রতি 5 মিনিট অন্তর কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি হয়। প্রতি 5 মিনিট অন্তর কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি। তাহলে একটা যখন বাজবে, তখন কত ডিগ্রি কোণ অতিক্রম করলো কাঁটা? 30 ডিগ্রি কোণ অতিক্রম করলো। এভাবে 5টা ঘর অতিক্রম করবে। 5টা ঘর অতিক্রম করা মানে কি? 30 ডিগ্রি করে অতিক্রম করছে, অর্থাৎ 30 গুণিতক 5 কত হবে? 150 ডিগ্রি অতিক্রম করলো। তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। চলো, তাহলে এর উত্তরটা কত হবে? ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 150 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে 2 এর দিকে বলা আছে 2 এর ক, একটি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা বলা আছে 120 মিটার, 120 মিটার, প্রস্থ 20 মিটার হলে দৈর্ঘ্য কত হবে? আমরা জানি যে পরিসীমার সূত্র আমরা প্রত্যেককেই জানি যে আয়তাকার চিত্রের পরিসীমা বের করার সূত্র হচ্ছে যে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এখানে যেহেতু পরিসীমা বলে দেওয়া হয়েছে, কী কী রয়েছে দেখো, ভালো করে দেখো, যেহেতু কী কী মানগুলো রয়েছে আমি প্রথমে তুলে ফেলবি। যে পরিসীমা, তোমরা প্রথমে কী কী মান রয়েছে সেটা প্রথমে তুলে ফেলবে। কত হচ্ছে পরিসীমা? কত বলা হচ্ছে? পরিসীমা বলা হচ্ছে 120 মিটার। 120 মিটার। আর বলেছে প্রস্থ বলা হয়েছে, প্রস্থ কত বলা হয়েছে? প্রস্থ রয়েছে 20 মিটার, রয়েছে 20 মিটার। আর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আমাদের বলা হয়নি দৈর্ঘ্য কত। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্য জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এবার দেখো, পরিসীমা আছে, প্রস্থ আছে, আর দৈর্ঘ্য মনে করো আছে। তাহলে এক্ষেত্রে কোন সূত্র হবে বলো তো? আমরা পরিসীমা সূত্র জানি। যে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান কত হয়?
পরিসীমার সূত্র কী হয়, পরিসীমা সমান 2 গুণিতক দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এখানে যেহেতু মিটার দিয়েছে, এই এককের জায়গায় তোমরা কি মিটার বসে দেবে, মিটার লিখে দেবে। তা চলো, এই পরিসীমার দেখো মানটা কি রয়েছে, পরিসীমার মান রয়েছে 120 মিটার, প্রস্থ রয়েছে 10 মিটার, আর দৈর্ঘ্য রয়েছে, দৈর্ঘ্যের মানটা বের করতে হবে। তাহলে আমরা উল্টে দিয়ে এবার আমরা টোটাল মানটাকে উল্টে যে 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ এটা আগে লিখবো, আর সমান দিয়ে পরিসীমা লিখবো। তাহলে চলো আমরা কি করি, যে অতএব 2 গুণিতক দৈর্ঘ্য, আমি সংক্ষেপে লিখছি, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ইকুয়ালস টু কত হয়, পরিসীমা হয়, পরিসীমা, বুঝেছো, পরিসীমা। তাহলে এবার আমরা কি কি আছে আমাদের, আমরা কি কি পেয়েছি, পরিসীমা পেয়েছি, প্রস্থ পেয়েছি, দৈর্ঘ্যটা বের করব। তাহলে কি বা দিয়ে দেবো, বা 2 গুণ ছিল এই দৈর্ঘ্যযুক্ত প্রস্থের সঙ্গে কি কি মান আছে বসিয়ে দিই। তো 2 গুণিতক দৈর্ঘ্য দেওয়া নেই, তো দৈর্ঘ্যর মান দেওয়া নেই, ফেলে রাখলাম। প্রস্থের মান কত দেওয়া আছে, 20 মিটার রয়েছে, 20 ইকুয়ালস টু পরিসীমা কত বলা হচ্ছে, 120। ভালো করে বোঝো। বা তা 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, দুইটা এই টোটাল রাশির সঙ্গে গুণ সম্পর্ক আছে, দুইটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, ভাগ হয়ে যাবে। তা কী পড়ে থাকবে, দৈর্ঘ্য যোগ 20 পড়ে থাকবে, এই দুটো রাশি পড়ে থাকবে, আর এই রাশিটা গুণ সম্পর্কে ছিল, সুতরাং এদিকে এলে ভাগ হয়ে যাবে, সমান 120 ভাজিতক 2। বা তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য যুক্ত 20 ইকুয়ালস টু 120কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 60 হয়। আবার বা দাও, বা দৈর্ঘ্যের মানটা বের করবো আমরা, দৈর্ঘ্য সমান যুক্ত 20 ছিল, যুক্ত 20 এদিকে এলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 60 বিয়োগ 20। বা দৈর্ঘ্য সমান কত হবে, 60 থেকে 20 বাদলে কত হচ্ছে, 60 থেকে 20 বাদলে 40 হবে, 40। অতএব দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান কত হবে, 40 মিটার। বুঝেছে, দৈর্ঘ্য সমান কত মিটার হলো, 40 মিটার। বোঝা গেছে তোমাদের? চলো আমরা পরের প্রশ্ন দেখি। দেখো কয় দাগের সরল করোটা, আচ্ছা আমরা দেখো কয় দাগের হয়ে গেছে, আয়তাকার চিত্রের পরিসীমা আমরা পরিসীমা দিয়ে আমরা দৈর্ঘ্য বের করেছে। এরপরে দেখো ক্ষয় দাগের প্রশ্ন, সরল করো 6 গুণিতক 4 ভাজিতক 2 ভাজিতক 2 গুণিতক 3। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। তাই চলো, তোমাদের প্রশ্নটা রয়েছে এইভাবে, যে বলা হচ্ছে 6 গুণিতক, বলা হচ্ছে 6 গুণিতক, সরি ব্র্যাকেট হবে না, 6 গুণিতক 4 ভাজিতক 2 ভাজিতক 2 গুণিতক 3। চলো আমরা এই সরলটা করে ফেলি। চলো প্রথমে ভাগ কোথায় আছে দেখো, আমরা বদমাস নিয়মে আগে ভাগ হয়, তারপরে গুণ হয়, তারপরে যোগ হয়, তারপরে বিয়োগ হয়। এখানে দুটি সাইন মাত্র আছে, দুটি চিহ্ন আছে, ভাগ আছে আর গুণ আছে। এবার আমাদের প্রথমে কী হতে, ভাগ করতে হবে। এখানে পরপর দুটো ভাগ দেখতে পাচ্ছি, তখন আমরা কী করব, প্রথম ভাগটা আমরা করব। তাহলে 6 গুণিতক 4কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 2 হয়, আর ভাজিতক কত হচ্ছে, 2 গুণিতক 3। এবার দেখো, এবার এই ভাগটা আবার করব, প্রথমে দ্বিতীয়বার এই ভাগটা করব। 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 6 গুণিতক 1 গুণিতক 3 কী হলো, তাহলে 6কে 6 আর 6 3 18, কত উত্তর হলো, 18। তাহলে তোমাদের উত্তরটা কী হলো, 18 হলো। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কী আছে দেখো, পরের প্রশ্ন কী বলা হচ্ছে, দেখো স্থানীয় মানে বিস্তার করো 304.015, 304.015। তাহলে স্থানীয় মানে বিস্তার করো 304.015 বলা আছে, একে স্থানীয় মানে বিস্তার করব। চলো স্থানীয় মানে বিস্তার করছি, চলো আমরা, তাহলে রয়েছে কি 304.015কে আমরা স্থানীয় মানে বিস্তার করব। প্রথমে দশমিকের আগে পূর্ণ মানটা কী করব, আমরা প্রথমে ভেঙে নেব, সমান দেব, কত হলো, একক, দশক, শতক। কত শতক আছে, 3 শতক, অর্থাৎ 300 যোগ এখানে শূন্য আছে, সুতরাং এখানে দশকের ঘরে শূন্য আছে, মানে দশক বসাবার প্রয়োজন নাই। আর এককের ঘরে কত আছে, 4 আছে, 4 বসিয়ে দেব। আর এরপর দশমিকের পরে কি আছে, দশমিক পরে ভগ্নাংশ মানগুলো হবে, দেখো প্রথম হচ্ছে দশাংশ ঘরে শূন্য আছে, তারপরে হচ্ছে শতাংশ ঘরে 1 আছে, আর ষষ্ঠাংশের ঘরে কি আছে, 5 আছে। তাহলে 1 আছে মানে কত হবে, দশমিক পর দুটো অঙ্ক মানে কি 100 হয়, তাহলে 1 বাই কত হচ্ছে 100, আর দশমিক 3 নম্বর অঙ্ক হচ্ছে 5, তাহলে 1 2 3, দশমিক 3টি অঙ্ক মানে কি, একের পিঠে 3টি শূন্য হবে, যুক্ত দেবে, যুক্ত একের পিঠে 3টি শূন্য বসে দেবে, তাহলে কত হলো, উপরে হবে 5 বাই 1000।
বোঝা গেছে? এটা হচ্ছে তোমাদের স্থানীয় মানে বিস্তার। তাহলে ৩০০ যুক্ত ৪ যুক্ত ১/১০০ যুক্ত ৫/১০০। বুঝতে পেরেছো আশা করি? চলো পরের প্রশ্ন আমরা দেখি কি আছে। বলা হচ্ছে ঘয়ের দাগে রয়েছে, ঘয়ের দাগে দেখো যে ঘনকের কি বলা আছে, ঘনকের তল সংখ্যা n, শীর্ষবিন্দুর সংখ্যা m এবং প্রান্তরেখার সংখ্যা l হলে l প্লাস m প্লাস n ইকুয়ালস টু কত হবে? বলেছে ঘনকের তল সংখ্যা n সংখ্যক তল আছে, আর শীর্ষবিন্দু সংখ্যা m সংখ্যক আছে, আর প্রান্তরেখা হচ্ছে l সংখ্যক আছে। তাহলে চলো l প্লাস m প্লাস n সমান কত হবে আমরা করে ফেলি। তাহলে আমরা জানি ঘনক বলা হয়েছে এখানে, ঘনকের আমরা প্রথমে যদি ঘনক অঙ্কন করি, যদি একটা ঘনকের চিত্র অঙ্কন করি, দেখো ঘনকের চিত্র অঙ্কন করি, তাহলে এই হচ্ছে ঘনক, যেমন লুডুর ছক্কা একটি ঘনক। তাহলে এই ক্ষেত্রে দেখো ঘনকে যদি আমরা চিত্র একটা অঙ্কন করি, সেক্ষেত্রে হবে দেখো এই ঘনকের তল সংখ্যা প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে m ফর কি বলা আছে এখানে n ফর তল সংখ্যা। তাহলে তল সংখ্যা কত হবে? তল সংখ্যা এখানে বলেছে n সংখ্যক তল সমান কত হবে? তল সংখ্যা হবে দেখো 1 2 3 4 6, 6টি তল হবে। কতগুলো তল হবে? 6টি হবে। n সংখ্যক তল মানে কি, n এর মান কত হলো? 6 পেলাম। এরপর কি বলা হচ্ছে? এরপর বলা হচ্ছে যে শীর্ষবিন্দু সংখ্যা হচ্ছে, শীর্ষবিন্দু কি বলা আছে? m দ্বারা সূচিত করেছে শীর্ষবিন্দু হচ্ছে শীর্ষবিন্দু বলা আছে m, শীর্ষবিন্দু m বলা আছে, শীর্ষবিন্দু m সংখ্যক বলা হচ্ছে, মানে কতগুলো হবে? 1 2 3 4 5 6 7 8। তাহলে m ফর কত হচ্ছে? 8টি। তাহলে শীর্ষবিন্দু কতগুলো পেলাম? 8টি। আর শীর্ষবিন্দুকে m চিহ্ন দ্বারা সূচিত করা হয়েছে, আর তল সংখ্যাকে আমরা n চিহ্ন দ্বারা সূচিত করেছি। চলো এরপরে বলা হচ্ছে প্রান্তরেখা বা ধার বা প্রান্তরেখা বলা আছে কতগুলো? দেখো এখানে চিহ্ন বলা আছে l ফর প্রান্তরেখা বলা আছে l। তাহলে প্রান্তরেখা কতগুলো পেলাম? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর 12। কতগুলো পেলাম? 12টি পেলাম। তাহলে 12টি পেলাম। এবার আমাদের বলা হয়েছে l প্লাস m প্লাস n ইকুয়ালস টু কত হবে? চলো আমরা দেখি। যেহেতু বলেছে l প্লাস m প্লাস n, l এর মান কত আছে? এই l অর্থাৎ ধার বা প্রান্ত সংখ্যা কত হলো? 12 আছে। আমরা 12 বসিয়ে দিলাম, যুক্ত m কত আছে? m মানে কি শীর্ষবিন্দু সংখ্যা কত হলো? 8টি আছে, 8 যুক্ত কত হবে? আর তল সংখ্যা n পর কি হচ্ছে? তল সংখ্যা হচ্ছে কতগুলো? 6টি হয়েছে, সমান 12 8 আর 6 কত হলো? 26টি হবে। 12 8 20 20 6 কত হবে? 26। কত হবে? 26টি। কতগুলো হলো? 26টি হলো। বুঝেছে? চলো এর পরের প্রশ্নের দেখে নিই আমরা, পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন বলা আছে দেখো যে 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করলে 5 জন লোক 12 দিনে কত টাকা আয় করবেন? বলেছে 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করলে 5 জন লোক 12 দিনে কত টাকা আয় করবেন? চলো আমরা এই প্রশ্নটার সমাধান করে ফেলি। তাহলে এখানে আমরা ঐকিক নিয়মের সাহায্যে গণিতটা সমাধান করব। বলা হচ্ছে কি, প্রথমে কার মান বের করতে, টাকার পরিমাণ বের করতে বলছে। আমরা প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে কি হবে? দেখো প্রথমে বলা আছে লোক সংখ্যা রয়েছে, তারপরে দিন সংখ্যা, তারপরে হচ্ছে টাকা বা মূল্য একক কি আছে? টাকা আছে। তাহলে আমরা 3টি রাশি অর্থাৎ ত্রৈরাশিক পেয়ে গেছি আমরা, লোক সংখ্যা, দিন সংখ্যা আর মূল্য বা টাকার পরিমাণ। কেমন? এখানে বলেছে লোক সংখ্যা, প্রথম বলেছে 7 জন লোক, বলা আছে 7 জন লোক 12 দিনে কত টাকা আয় করতে পারবে? 4200 টাকা আয় করতে পারবে।
তারপর বলা হচ্ছে 5 জন লোক 12 দিনে, ওই 12 দিনে কত টাকা আয় করতে পারবে। দেখতে পাচ্ছি দিন সংখ্যা কিন্তু স্থির আছে। দিন সংখ্যা কী কত আছে? স্থির আছে দিন সংখ্যা 12 12 আছে। সুতরাং আমরা কী করব? লোক সংখ্যার সঙ্গে মূল্য বা আয়ের পরিমাণটা আমরা তুলনা করব। দেখতে পাচ্ছি যে দিন সংখ্যা স্থির আছে, সুতরাং কী করব আমরা? যে এক্ষেত্রে করব যে লোক সংখ্যার সঙ্গে মূল্যের পরিমাণের সম্পর্ক স্থাপন করব। কী সম্পর্ক আছে দেখে নিই আমরা। দিন সংখ্যা স্থির রাখলে যে লোক সংখ্যা যদি ক্রমশ হ্রাস পায় তাহলে মূল্যের পরিমাণ কী হবে? তাহলে মূল্যের পরিমাণ ক্রমশ কী হবে? হ্রাস পাবে। বুঝেছ? তাহলে লিখবে কি? যে লিখবে লোক সংখ্যার সঙ্গে কী বলেছে? দিন সংখ্যা স্থির রেখে বলবে দিন সংখ্যা স্থির রেখে লোক সংখ্যার সঙ্গে এটা যেহেতু আয় ছিল, এটা আয় লোক সংখ্যার সঙ্গে আয়ের সম্পর্ক সরল। মনে রাখবে সরল যদি হয় এই দুটো রাশি কী হয়? উল্টে যায়। মনে রাখবে সর্বদা মনে রাখবে সরল যদি হয়, সরল সম্পর্ক হলে এই দুটি সম্পর্ক কী হবে? 5টা উপরে থাকবে, 7টা নিচে আসবে। অর্থাৎ 7টা এই রাশির সঙ্গে ভাগ হবে আর এই রাশিটা কী হবে? এর সঙ্গে গুণ হবে, এর মান যা বেরোবে। তাহলে এবার আমরা কী করব? তাহলে এবার আমরা দেখো 7 জন লোক আয় করে, 7 জন লোক আয় করে 4,200 টাকা। তাহলে একজন লোক আয় করবে নিশ্চয়ই কম টাকা আয় করবে। তাহলে কম টাকা আয় করলে এর সঙ্গে এটা কী করবে? ভাগ করবে। তাহলে কি 4,200 বাই 7 টাকা। এরপর রয়েছে কি? এরপর বলা আছে তাহলে 5 জন লোক কত টাকা আয় করবে? তাহলে 5 জন লোক যখন আয়ের সম্পর্ক আসছে তখন কী হবে? গুণ হবে। তাহলে 4,200 কত হচ্ছে? বাই 7 গুণিত কত হবে? 5। 7 6 42, 7 0 0 7 0 0 কত হলো? 600। 600 গুণিতক 5 কত হবে? 6 5 30 কত হবে? 3,000 টাকা। তাহলে 5 জন লোক কত টাকা আয় করবে? 5 জন লোক 3,000 টাকা আয় করবে। কত টাকা? 3,000 টাকা আয় করবে। অতএব 5 জন লোক 3,000 টাকা আয় করবে। বুঝছে? কত টাকা? 3,000 টাকা। চলো পরের প্রশ্ন দেখি আমরা কী আছে। পরের প্রশ্ন কী রয়েছে? উমর দাগের হয়ে গেছে, বাকি আছে দেখো 3-এর দাগের রয়েছে, 3-এর দাগের ক রয়েছে। 3-এর দাগের ক বলা হচ্ছে কি যে সরল করো। বলা আছে 24 ভাজিতক 4 গুণিতক 6 বিযুক্ত 3 বিযুক্ত 24 ভাজিতক 4 গুণিতক 6 বিযুক্ত 3। তাহলে কি আছে? 24 ভাজিতক 4 গুণিতক 6 বিযুক্ত 3 বলেছে এই সরলটা করছি। চলো দেখো 24 বলা আছে 24 ভাজিতক বলা আছে 4 গুণিতক 6 বিয়োগ 3 বিয়োগ 24 ভাজিত কত আছে? 4 6 বিয়োগ 3। তাহলে চলো এই সরলটা আমরা করে ফেলি। প্রথমে প্রথম বন্ধনীর মধ্যে থাকা সংখ্যাগুলো আমরা কী করবো? আমরা তুলনা করব। দেখো 6 থেকে 3 বাদ দেবো, কত হবে? 3 হচ্ছে। আর এখানে 6 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? এখানে হচ্ছে তোমার 3 হচ্ছে। কীভাবে হচ্ছে দেখো, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে অফ আছে, অর্থাৎ এই গুণটা আগে হবে। চলো আমরা কীভাবে করছি সেভাবে তোমরা ভালো করে খাতা লিখে প্র্যাকটিস করবে। 24 ভাজিতক 4 গুণিতক, আমরা এই ভাগটা আগে করে ফেলতে পারি, তাই না? 24কে 4 দিয়ে ভাগ করতে পারি। আর 6 থেকে 3 বাদ দেবো, কত হচ্ছে? 6 থেকে 3 বাদ দেবো কত হচ্ছে? 3 বিয়োগ কত হচ্ছে? 24। আর এখানে ভাজিতক আছে, এই 4টা কিন্তু এর সঙ্গে অফ সম্পর্কে আছে, এটা কিন্তু পরে করব। এটা প্রথমে করব আর এই ভাগটা পরে করব। তাহলে কত হবে? ভাজিতক 4 আর 6 থেকে 3 বাদ কত হচ্ছে? 6 থেকে 3 বাদ কত হচ্ছে? 3 হচ্ছে। এখানে এর হবে, এর 3। এইটুকু ভালো করে তোমরা ভালো করে খেয়াল রাখবে, কোথায় অফ বা এর আছে বা গুণ রয়েছে সেই গুণটা আগে করতে হবে তোমাদের। চলো এবার এই ভাগটা আমি প্রথমে করে ফেলছি। 24কে 4 দিয়ে ভাগ করলে 6 4 24, 6 হচ্ছে গুণিতক 3 বিয়োগ 24 ভাজিতক, এবার 4 3 কত হচ্ছে? 4 3 12, কত হচ্ছে? 12 সমান। এবার আমরা কী করব? এই ভাগটা আগে করব। কেমন? এই ভাগটা আগে করার পরে এটা গুণটা আমি প্রথমে করে নিতে পারি। 6 3 18 হচ্ছে, বিয়োগ আর 24কে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 12 দুগুণে 24, 2 হচ্ছে। তাহলে কত হচ্ছে? এখানে 18 থেকে
6 বাদ দেবো, 18 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে, 18 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে, 16 হচ্ছে, 16। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্ন কী আছে দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন ছাত্র আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল। তারপরও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটি সারিতে 10 জন রইল। কতজন ছাত্র চলে গেল? তাহলে চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। দেখো ভালো করে একটু বুঝে নাও যে একটি সারিতে 13 জন আছে, তাহলে বর্গাকারে দাঁড় করানো হয়েছে। প্রথম পয়েন্টগুলো লক্ষ্য করো, ছাত্রদের কোন আকারে বা কী আকারে দাঁড় করানো হবে, বর্গাকারে দাঁড় করানো হবে। আর একটি সারিতে রয়েছে 13 জন রয়েছে, ছাত্র রয়েছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল। কতজন চলে গেছে আমি জানি না, সেক্ষেত্রে আমরা জানি না। তারপর কী হচ্ছে, তারপরও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং বাকি সারিতে একটি সারিতে রইল 10 জন করে রইল। তাহলে কতজন ছাত্র চলে গেল? তাহলে এটা আমরা গণিতের ভাষায় সমাধান করব। প্রথমে দেখা গেল বর্গাকার সারিতে 13 জন করে ছাত্র দাঁড় করিয়ে দিলে তাহলে মোট ছাত্রদের সংখ্যা হচ্ছে, প্রথমে 13 জন, প্রথমে লেখো বর্গাকারে 13 জন ছাত্রছাত্রী দাঁড় করিয়ে দিলে মোট দিলে এক্ষেত্রে মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান 13 গুণিতক কত হচ্ছে, 13 সমান কত হচ্ছে, আমরা 13কে 13 দিয়ে গুণ করব। 13কে 13 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখি আমরা, 3 3 9, 3 একে 3, 13 3 39, আর 13কে 13, 9 3 3 6 আর 1, অর্থাৎ 169 জন। তাহলে প্রথমে সারিতে 13 জন করে থাকলে তাহলে মোট ছাত্রদের সংখ্যা কত হচ্ছে, 169 জন, বুঝেছো, 169 জন। তাহলে প্রথমে বর্গাকারে 13 জন করে থাকলে তাহলে এক্ষেত্রে মোট ছাত্রদের সংখ্যা কত হবে, যে 169 জন। কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী বা ছাত্রছাত্রী লিখতে পারো, শিক্ষার্থী চলে গেলে এখন প্রত্যেক সারিতে ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে, কত করে আছে বলছে, 10 জন করে রইল, 10 জন করে রইল। এক্ষেত্রে মোট শিক্ষার্থীর সংখ্যা কত হবে, 10 জন করে শিক্ষার্থী থাকলে, যেহেতু বড় আকারে রয়েছে 10 জন করে, এক্ষেত্রে মোট শিক্ষার্থীর সংখ্যা কত হবে, সমান 10 গুণিতক 10 সমান কত হবে, 100 জন। আমাদের প্রশ্ন হয়েছে যে মাঝে কতজন চলে গেছে। দেখো তাহলে অতএব চলে গেছে কতজন, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যে 169 থেকে আমরা 100 বাদ দেব। কত হচ্ছে, 169 থেকে 100 জন বাদ দিলে কত হবে, তাহলে 69 জন। তাহলে 69 জন চলে গেছে। চলে যাওয়া শিক্ষার্থী বা ছাত্রদের সংখ্যা কত আছে, 69 জন, বুঝেছ। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে, দেখো যে 14.09 মিটার লম্বা বাঁশে 4.2 মিটার কাদায় ও 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? তাহলে কি বলা হয়েছে আমাদের বলা হয়েছে বাঁশের দৈর্ঘ্য কত বলা আছে, বাঁশের দৈর্ঘ্য বলা হচ্ছে কত, দৈর্ঘ্য সমান 14.09 মিটার। আর কাদায় রয়েছে কত হবে,
কাদায় রয়েছে 4.2 মিটার, আর জলে রয়েছে কত হবে, এবং জলে রয়েছে 3.01 মিটার। অতএব জল ও কাদায় মোট রয়েছে, অতএব জল ও কাদায় মোট ডুবে আছে কত হবে, কাদায় রয়েছে 4.2 মিটার, আর কাদায় রয়েছে কত হবে, কাদায় রয়েছে 3 দেখো আমি একটু উল্টে দিয়েছি, কাদায় রয়েছে গিয়ে দেখো না ঠিক লিখেছি আমি, কাদায় রয়েছে 4.2 মিটার এবং জলে রয়েছে 3.01 মিটার। তাহলে জল ও কাদায় মোট ডুবে আছে কত হবে, জল ও কাদায় ডুবে আছে, তাহলে 3.01 যুক্ত 4.2 মিটার সমান আমরা যোগ করব কত হচ্ছে, 4 3 7, 7.21 মিটার। কীভাবে হলো, আমরা 3.01 সঙ্গে আমরা 4.2 যদি যোগ করি সেক্ষেত্রে হবে, দেখো দশমিক যোগ বিয়োগের সময়, দশমিক সংখ্যা যোগ বিয়োগের সময় দশমিকের সোজা দশমিক থাকবেই, তাহলে 1 করতে 1, 2 করতে 2, 4 3 7, 7.21 মিটার। কত মিটার? জল ও কাদায় মোট ডুবে আছে কত হবে, 7.21 মিটার। এরপর বলা হয়েছে যে এরপর রয়েছে যে জল ও কাদার উপরে কত মিটার আছে, আবার জল ও কাদার উপরে আছে কত মিটার হবে, মোট বাঁশের দৈর্ঘ্য ছিল 14.09 মিটার, এখান থেকে আমরা 7.01 বাদ দেব, তাহলে 14.09 থেকে আমরা কত বাদ দেব, 7.21 মিটার আমরা বাদ দেব। দেখো এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা 14.09 থেকে আমরা 7.21 বাদ দেব, 9 থেকে 1 বাদ দেব কত হচ্ছে, 8 হচ্ছে, এখানে 0 ছিল 1 ধার করে 10, 10 থেকে 2 বদলে কত হচ্ছে, 8 হচ্ছে, দশমিক বসে দাও, এখানে আছে 13, 13 থেকে 7 বাদ কত হবে, 6 হবে, 7 6 13, কত 6.88 মিটার, 6.88 মিটার। তাহলে জল ও কাদার উপরে কত মিটার আছে, 6.88 মিটার, আর জল ও কাদায় ডুবে আছে কত মিটার, 7.21 মিটার। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে সমবিন্দু সরলরেখার চিত্রসহ সংজ্ঞা দাও। সমবিন্দু সরলরেখা কাকে বলে আমি আগের স্কুলে করে দিয়েছি, চলো আমি এবারেও করে দিচ্ছি। দেখো একটি বিন্দুকে কেন্দ্র করে সমবিন্দু সরলরেখা, দেখো একটি বিন্দুকে কেন্দ্র করে যখন একাধিক সরলরেখা অঙ্কন বা টানা হয় তাকে সমবিন্দু সরলরেখা বলা হয়। দেখো একটা বিন্দুকে আমরা কেন্দ্র করে যখন একাধিক সরলরেখা আমরা এইভাবে অঙ্কন করব, তখন সেই একটি বিন্দুকে কেন্দ্র করে যখন একাধিক সরলরেখা আমরা অঙ্কন করব, তাকে আমরা কি সমবিন্দু সরলরেখা বলবো। দেখো এই কেন্দ্রটাকে আমরা ও বলবো, এ বি সি ডি ই এফ জি এইচ এভাবে নামকরণ করে দেবো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা কি আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে যে একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে, তাদের 28 দিনের জন্য খাদ্য মজুদ আছে। শিবির চলার 17 দিন পর আরও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো, এখন ওই খাবারে তাদের কতদিন চলবে। কি বলা আছে, শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী রয়েছে, তাদের 28 দিনের খাদ্য মজুদ ছিল। শিবির চলাকালীন 17 দিন পর আরও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো, এখন ওই খাবারে তাদের কতদিন চলবে। তাহলে আমাদের কি করতে হবে, দুটো মান রয়েছে, আমরা গণিতের ভাষায় যদি সমস্যাটি সমাধান করি তাহলে সেক্ষেত্রে হবে
লিখবে তো প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে রয়েছে দেখো, প্রথমে দেবে যে এখানে শিক্ষার্থীর সংখ্যা হবে একদিকে, একদিকে খাদ্যের পরিমাণ দিনে রয়েছে, একদিকে রয়েছে শিক্ষার্থীর সংখ্যা, তারপরে দিন সংখ্যা অর্থাৎ খাদ্যের পরিমাণ রয়েছে কি দিনে রয়েছে, খাদ্যের পরিমাণ দিনে রয়েছে, আর শিক্ষার্থীর সংখ্যা কি হয়েছে জনে রয়েছে, জন। তাহলে এবার আমরা তুলনা করার দেখো বলেছে 250 জন শিক্ষার্থী গিয়েছে, বলেছে 250 জন শিক্ষার্থী কতদিনে খাদ্য মজুদ ছিল, 28 দিনে খাদ্য মজুদ ছিল। শিবির চলাকালীন 17 দিন পর আরও 25 জন রয়েছে নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো, এখন ওই খাবারে কতদিন চলবে। রয়েছে 250 জন শিক্ষার্থী কতদিনে রয়েছে, 28 দিনে খাদ্য মজুদ রয়েছে। বলেছে 17 দিন শিবির চলেছিল, 17 দিন পর্যন্ত 250 জন খেয়েছে, সুতরাং আমরা কী করব 28 বিযুক্ত 17 করব। তাহলে কত হলো 28 বিযুক্ত 17 সমান কত হচ্ছে, 28 থেকে 17 বাদ দিলে কত হচ্ছে, আমরা পাই 11। তারপর আছে আরও 25 জন এলো, যে পূর্বে ছিল 250 জন, এখন আরও 25 জন এলো, তাহলে 250 যুক্ত 25 সমান কত হবে 275। জিজ্ঞাসা চিহ্ন হয়েছে। তো চলো এবার আমরা গণিতটা সমাধান করি। তাহলে প্রথমে কি করব, ঐকিক নিয়মের সাহায্যে করব, তারপরে সম্পর্ক স্থাপন করে নিই। এই ক্ষেত্রে সম্পর্ক স্থাপন করলে আমরা কি পাবো, যে দেখো এখানে শিক্ষার্থীর সংখ্যা বাড়লে খাদ্যের পরিমাণ কি হয়েছে কমবে, তাহলে এক্ষেত্রে কি সম্পর্ক হবে, শিক্ষার্থীর সংখ্যা বাড়লে খাদ্যের পরিমাণ কি হবে, পরিমাণ কমবে। এক্ষেত্রে সম্পর্ক হলো, এক্ষেত্রে কি সম্পর্ক হয়েছে, ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক, হয়েছে, বিপরীত সম্পর্ক। তাহলে এবার আমরা লিখব যে 250 জন শিক্ষার্থীর খাবার 11 দিন হয়। তাহলে একজন শিক্ষার্থী যদি ওই খাবার খায়, বেশি দিন খেতে পারবে, তাহলে 250 গুণিতক 11 দিন খায়। তারপর বলা আছে 275 জন যদি হয়, 275 জন যদি সেই খাবার খায়, বেড়ে গেছে, সুতরাং কী হবে, কমে যাবে খাদ্যের পরিমাণ। তাহলে 250 গুণিতক 11 বাই কত হবে 275। তাহলে 11 দুগুণে 22, 5 55, 11 5 55, 25 একে 25 আর 25 শূন্যে 0, কত হলো 10, সঙ্গে কত হবে 10 দিন হয়, বুঝছো, কদিন হবে 10 দিন হবে। তাহলে 275 জন শিক্ষার্থীর খাবার কতদিন হবে, 10 দিন হবে, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে যে ছয়ের দাগে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান কি কি হবে, বুঝেছো। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো আমরা, না যে সমকোণী ত্রিভুজের দুটি বাহু সমান তাকে কি বলবো আমরা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। কি লিখবে তোমরা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের, লেখো যে সমকোণী ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
আমি বলে দিচ্ছি, হাতের অক্ষরটা একটু তোমাদের বুঝতেও যদি অসুবিধা হয় আমি বলে দিচ্ছি, যে সমকোণী ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এই ক্ষেত্রে যদি একটা চিত্র অঙ্কন করি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের যদি একটা চিত্র অঙ্কন করি, তাহলে সেক্ষেত্রে এইরকম হবে। দেখো, যদি একটা চিত্র যদি অঙ্কন করি, সমকোণী ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেই ত্রিভুজকে আমরা কি সমকোণী ত্রিভুজ বলবো, সমকোণী ত্রিভুজ বলবো। দেখো, এই কোণটা সমকোণ হলো। আর যদি সমদ্বি যদি বলা হয়, দুটি বাহু সমান, কোন দুটো বাহু সমান হবে, লম্ব আর ভূমি এই দুটো বাহু সমান হবে। অতিভুজ কোনোদিন সমান হবে না। অতিভুজের বর্গের মান হবে আর লম্ব আর ভূমির বর্গের যোগফলের সমান হবে। বুঝে গেছে? তাহলে এই কোণটা যদি সমকোণ হয়, তাহলে এই দুটো কোণ সূক্ষ্মকোণ, আর এই দুটি বাহু সমান যদি হয়, এই দুটি কোণও সমান হবে, তাহলে এখানে কি বলা হচ্ছে প্রশ্নটা, তারপর প্রশ্ন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান কি কি হবে। তাহলে এই দুটি বাহু সমান যদি হয়, তাহলে এই কোণ 90 ডিগ্রি হচ্ছে। আমরা জানি যে কোনো ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হবে। যেহেতু এই দুটি কোণ সমান হচ্ছে, সুতরাং কি হবে, এই দুটি কোণ প্রত্যেকটি কোণের মান কত হবে, 45 ডিগ্রি করে হবে। তাহলে এবার তোমরা আমি একটু লিখে বুঝিয়ে দিচ্ছি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে অপর দুটি সূক্ষ্ম কোণের সমষ্টি কত হয়, 90 ডিগ্রি হবে। বোঝা গেছে? এবং প্রত্যেককে সমকোণে যেহেতু এবং প্রত্যেক সূক্ষ্ম কোণের মান কত, 45 ডিগ্রি করে হবে, 45 ডিগ্রি হবে। কারণ সমকোণী ত্রিভুজের লম্ব ও ভূমি সমান হলে তাদের সূক্ষ্ম কোণগুলির মান সমান হবে। তাহলে অতএব কোণগুলি হলো 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। বুঝেছে? 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। বুঝেছে? তাহলে কোণগুলো কি হয়েছে, কোণগুলি হলো যথাক্রমে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, যে একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য কত বলা হচ্ছে, এবং দৈর্ঘ্য বলা হচ্ছে 74 মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত। যেহেতু পরিসীমা কী কী মান আছে আমরা একটু দেখে নিই, প্রথমে আমরা লিখে ফেলবো কী কী মান রয়েছে, পরে সব সমস্যার সমাধান করব। তাহলে আমাদের আয়তাকার খেলার মাঠের পরিসীমা রয়েছে, আয়তাকার খেলার মাঠের পরিসীমা সমান 256 মিটার। দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য সমান কত আছে, 74 মিটার। এক্ষেত্রে যেহেতু প্রস্থের মান দেওয়া নেই, তাহলে ক্ষেত্রফলটা পাবো কী করে, নিশ্চয়ই প্রস্থের মানটা আমাদের বের করতে হবে। তাহলে প্রস্থের মান কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে এক্ষেত্রে প্রস্থের মান বের করতে হলে আমরা কিন্তু আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সূত্র দিয়ে আমাদেরকে প্রস্থের মানটা বের করতে হবে। অতএব আমরা জানি যে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান কি হচ্ছে, পরিসীমা হয়। বা দাও
দুই এবার মানগুলো আমরা বসিয়ে দিই। 2 গুণিতক দৈর্ঘ্যের মান কত আছে? দৈর্ঘ্যের মান হচ্ছে 74 মিটার। 74 যুক্ত প্রস্থ দেওয়া নেই। প্রস্থ সমান কত আছে? পরিসীমা কত আছে? 256 মিটার। বা 74 যুক্ত প্রস্থের মান যেহেতু দেওয়া নেই, 2টা এর সঙ্গে ভাগ করে দাও। 256 ভাজিতক 2। 256 ভাজিতক 2 বা 74 যুক্ত প্রস্থ সমান কত হচ্ছে? 256কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 256কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো আমরা? তাহলে 2 একে 2, 5 নামলো, 2 দুগুণে 4, 1 নামলো 6, 2 আষ্টে 16, 2 আষ্টে 16 কত হলো? 128। কত হচ্ছে? 128। বা প্রস্থের মানটা এবার আমরা পেয়ে যাব। প্রস্থ সমান কত হবে? 128। 74টা যোগ ছিল, এদিকে এলে বিয়োগ করে দাও। 74 বিযুক্ত 74 বা প্রস্থ সমান কত হচ্ছে? 128 বিযুক্ত 74। 8 থেকে 4 বাদ দিলে কত হবে? 4 আর 7 3, 4 3 7, 8 4 12, 7 5 12, 5 54 কত হচ্ছে? প্রস্থ সমান কত হবে? 54। অতএব 54 মিটার। প্রস্থ কত পেলাম আমরা? 54 মিটার পেলাম। আগে ছিল দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 74 মিটার ছিল। দৈর্ঘ্য কত ছিল? 74 মিটার ছিল। দৈর্ঘ্য 74 মিটার পিছিয়ে ছিল। আর এখানে প্রস্থ কত পেলাম? প্রস্থ পেলাম কত হচ্ছে? 54 মিটার। 128 থেকে যদি 74 বাদ দিই কত হবে? 54 মিটার হচ্ছে। 54 মিটার। এবার আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব মাঠটির ক্ষেত্রফল সমান কত হচ্ছে? ক্ষেত্রফল হচ্ছে যে দৈর্ঘ্য কত ছিল? আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করতে হয়। দৈর্ঘ্য কত ছিল? 74 গুণিতক 54 সমান কত হচ্ছে? 74-এর সঙ্গে 54 আমরা গুণ করব। তো 74-এর সঙ্গে যদি আমরা 54 গুণ করি, 74-এর সঙ্গে যদি 54 গুণ করি সেক্ষেত্রে হবে, দেখো তাহলে 4 4 16 6 হাতে 1, 7 4 28, একে 29, 5 4 20 0 হাতে 2, 7 5 35 36 37, 6 9 7 2 9 আর 3 কত হবে? 3996। কত হচ্ছে? 3996। গুণটা কি আমার ঠিক আছে? তোমরা একটু ভালো করে গুণটা দেখে ভালো করে প্র্যাকটিস করো। 3996 তোমরাও গুণ করবে। গুণ করে এই 3996 হয় কিনা তোমরা প্র্যাকটিস করবে। বুঝেছো? 3996 একক কী হবে? বর্গ মিটার। এই গুণফল বা গুণ যোগফল করতে গেলে গণিতরাও ভুল হতে পারে। সুতরাং আমি দ্রুততার জন্য অনেক সময় গণিতের যোগ বিয়োগ গুণ ভাগটা একটু ভুল হতে পারে। তোমরা অবশ্যই একটু প্র্যাকটিস করে নিও, কেমন? নিজেরাও করে দেখে নিও। পরের প্রশ্ন কী বলা আছে দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে দেখো। পরের প্রশ্ন বলা আছে কয় দাগের হয়ে গেছে। ক্ষয় দাগে দেখো, ঘনবস্তু কাকে বলে? যে পিরামিডের ভূমি একটি ষড়ভুজ, তার তল সংখ্যা ধার সংখ্যা কটি আর শীর্ষবিন্দুর সংখ্যা কটি, বিন্দুর মাত্রা কটি? তাহলে কী বলা আছে? যে পিরামিডের ভূমি একটি ষড়ভুজাকৃতি, ষড়ভুজ, তার তল সংখ্যা কত হবে? ষড়ভুজ মানে কি? 6টি বাহু বিশিষ্ট তল ঘনবস্তু, 6টি তল বিশিষ্ট ঘনবস্তু বা 6টি বাহু বিশিষ্ট ঘনবস্তু, তাকে আমরা ষড়ভুজ বলি। তার তল সংখ্যা বের করতে হবে, ধার সংখ্যা বের করতে হবে, শীর্ষবিন্দুর সংখ্যা বের করতে হবে, ঠিক আছে? আর শীর্ষবিন্দুর সংখ্যা কটি আর বিন্দুর মাত্রা কটি? বিন্দুর মাত্রা কটি? চলো আমরা এবার ঘনবস্তুর সংখ্যা প্রথমে দেখে নিই আমরা। ঘনবস্তু কাকে বলে? ঘনবস্তু কাকে বলবো আমরা? লেখো, যেসব একসঙ্গে লিখবে। যেসব বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বা বেধ থাকে অর্থাৎ যাদের আয়তন আছে তাদের ঘনবস্তু বলা হয়। কেমন? তাহলে ঘনবস্তু যে কোনো ঘনবস্তু হবে। দেখো
তোমাদের আয়ত ঘন হিসাবে ইট হতে পারে, তারপরে ঘনক হিসাবে তোমাদের লুডুর ছক্কা হতে পারে, কেমন বেলন হবে, এগুলো কিন্তু গোলক হিসাবে বেলন হবে, আর বরের টুপি হিসেবে শঙ্কু হবে, কেমন এগুলো কিন্তু ঘনবস্তু। তাহলে যে পিরামিড, আর পিরামিড আকৃতি সেটাও ঘনবস্তু হবে পিরামিড। এখানে যে তারপরে প্রশ্ন দেখো, যে পিরামিডের উদাহরণ হিসেবে দাও, উদাহরণ দাও কি হচ্ছে লুডুর ছক্কা, ইট, বরের টুপি ইত্যাদি। এরপরে রয়েছে দেখো, যে পিরামিডের ভূমি একটি ষড়ভুজাকৃতির, তার তল সংখ্যা, তার ধার সংখ্যা এবং শীর্ষবিন্দু সংখ্যা, বিন্দুর মাত্রা কটি হবে। তাহলে দেখি আমরা একটা ষড়ভুজাকৃতি চিত্র অঙ্কন করি। ষড়ভুজাকৃতি একটা চিত্র অঙ্কন করব। তাহলে ষড়ভুজাকৃতির চিত্র অঙ্কন করব। তাহলে এটা ষড়ভুজাকৃতির একটা চিত্র হলো 1 2 3 4 5 6। যে ঘনবস্তুর চারটি বাহুর থাকবে তাকে কি বলবো, ষড়ভুজাকৃতির পিরামিড বলবো। উপরে যে কোনো একটা প্রান্ত বরাবর তোমরা একটা ত্রিভুজ অঙ্কন বিন্দু অঙ্কন করো, বিন্দু। এদিকে আমরা কিন্তু এই বিন্দুগুলোকে যোগ করে দেবো, বিন্দুগুলো যোগ করে দেবো। আমরা জানি পিরামিডের শীর্ষবিন্দু কী হয়েছে, শীর্ষবিন্দু একটি থাকে, প্রতিটি বাহু আমরা কি যোগ করব। তাহলে এবার দেখো যে কতগুলো তল পাবো, তোমরা নিজেরাই করতে পারবে। তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা আর মাত্রা, বিন্দুর মাত্রা, এগুলো তোমরা সহজে বের করতে পারবে। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমি এক্ষেত্রে তল সংখ্যা দেখতে পাচ্ছি কি, পাশে কিন্তু কটা তল আছে, 1 2 3 4 5 6, 6টি তল পাচ্ছি আমরা, 6টি, আর নিচের একটা 7টি। তাহলে তল সংখ্যা কত হলো, তল সংখ্যা হচ্ছে সমান 7টি, তল সংখ্যা 7টি। আর ধার সংখ্যা দেখো, ধার সংখ্যা কতগুলো হবে দেখো, উপরে কিন্তু 6টি ধার, আর নিচে কতগুলো আছে, নিচেরও 6টি, কত হবে 6 কত হবে 12টি ধার হবে। কতগুলো ধার, 12টি ধার। আর তারপরে কি বলা আছে, শীর্ষবিন্দু দেখো, তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কত হবে, শীর্ষবিন্দুর সংখ্যা কত হবে দেখো, উপরে কিন্তু একটা পাচ্ছি, আর নিচের কিন্তু যে 6টি ষড়ভুজ ছিল তার কতগুলো বাহু দেখেছি বা শীর্ষবিন্দু দেখেছি, 6টি শীর্ষবিন্দু, আর উপরে একটি 7টি, মোট কতগুলো শীর্ষবিন্দু হচ্ছে 7টি। তারপরে রয়েছে ধার সংখ্যা, তারপরে হচ্ছে যে এখানে মাত্রা বলা হচ্ছে, এই যে বিন্দুগুলো 7টি শীর্ষবিন্দু পেয়েছি, এর কিন্তু মাত্রা কোনো নেই। তাহলে মাত্রা সংখ্যা কী লিখবে, মাত্রা সংখ্যা হচ্ছে, মাত্রা সংখ্যা এখানে বলা আছে মাত্রা সংখ্যা, তো হ্যাঁ মাত্রা সংখ্যা বলা আছে, মাত্রা কটি, মাত্রা সংখ্যা 0। এই ষড়ভুজের কোনো মাত্রা নেই, বুঝেছে। মাত্রা আমরা জানি যে কোনো ঘনবস্তুর মাত্রা থাকে 3টি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। কি মাত্রা থাকে 3টি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই 3টি কিন্তু এক্ষেত্রে পাচ্ছি না আমরা, দৈর্ঘ্য পাচ্ছি না, প্রস্থ পাচ্ছি না, আর উচ্চতাও পাচ্ছি না বা বেধ পাচ্ছি না। সুতরাং এক্ষেত্রে কী হবে, 0 হবে, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখো, যে 3.5 সেমি বাহু বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা ও পিরামিড চিহ্নিত করো। তোমরা 3.5, তোমরা স্কেলের সাহায্যে 3.5 একটা কী করবে, একটা রেখা অঙ্কন করবে, 3.5-এর একটা রেখা অঙ্কন করবে স্কেলের সাহায্যে। 3.5 তোমরা একটা রেখা অঙ্কন করো। দেখো 3.5 কী বলা আছে, 3.5 একটা রেখা অঙ্কন করবো, 3.5 একটা রেখা অঙ্কন করবো, 1 2 3 4 5, 3 কী বলা আছে, 3.5, 1 2 3 আর 5 মানে কি 5 গজ যাবো। এই ছোটো ছোটো দাগগুলো দেখতে পাচ্ছ, এই ছোটো দাগগুলো 1 2 3 4 করে 5 এখানে এই পর্যন্ত দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে 5। বেশি হয়ে গেছে। এটা স্থিরভাবে তোমরা পয়েন্ট করে 3.5 অঙ্কন করে দেবে। এটা কিন্তু 3.5 হয়েছে, 3.5 সেমি, 3.5 সেমি হয়েছে। এই 3.5 সেমি দৈর্ঘ্যের একটা দাগ অঙ্কন করো। এই মাপটা নিয়ে নাও, পেন্সিল কম্পাস সাহায্যে মাপ নিয়ে তোমরা 3.5 সেমি বাহু বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করবে। 3.5 সেমি বাহু বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করবে, করে তার কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, পরিধি অঙ্কন করো। 3.5 সেমি বাহু বিশিষ্ট একটি বৃত্ত। তাহলে বাহু বিশিষ্ট বলা হচ্ছে, এটা হচ্ছে ব্যাস হবে, এটা 3.5টা তোমাদের ব্যাস করবে, এই ব্যাসার্ধ করবে।
তাহলে এই মাপটা নিয়ে তোমরা কি করবে, একটা বৃত্ত অঙ্কন করবে। একটা বৃত্ত অঙ্কন করবে, বুঝেছো? আমি একটু ছোটো বড়ো হয়ে গেছে, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে বৃত্ত অঙ্কন করার। পেন্সিল কম্পাস আছে, তোমরা ভালো করে বৃত্ত অঙ্কন করার চেষ্টা করবে। তাহলে বলা হচ্ছে এর ব্যাস কোনটা হবে, দেখো এখানে 3.5 হয়েছে, 3.5 মাপ নিয়ে আমরা কি করলাম, বৃত্ত অঙ্কন করলাম। এটা কি হচ্ছে, ব্যাস হচ্ছে এ বি, ব্যাস মনে করো, আর এখানে ও কেন্দ্রটা ও দাও, আর তারপরে কি বলা হচ্ছে, কেন্দ্র ব্যাস ব্যাসার্ধ জ্যা ও পরিধির মানটা তোমরা এইভাবে করবে। দেখো এই যে পরিধি রয়েছে, এই যে গোলটা রাউন্ড করা হয়েছে বা বৃত্ত অঙ্কন করা হয়েছে, এই বৃত্তটা কি হচ্ছে, পরিধি। বৃত্তের পরিধি হচ্ছে এটাই। মনে করো এখানে একটা পয়েন্ট দাও, এখানে একটা পয়েন্ট দেবে, এখানে একটা পয়েন্ট দেবে, আর এখানে একটা পয়েন্ট দেবে। তাহলে কি বলবে, তাহলে এ দাও, এ বি হয়েছে, সি ডি ই এফ, এই টোটাল রাউন্ডটা কী হবে, এটা হচ্ছে পরিধি। তাহলে এবার আমরা নামকরণ করি কেন্দ্র। কেন্দ্র বলা হচ্ছে কি, কোনটা কেন্দ্র হবে, কেন্দ্র সমান কি হচ্ছে ও, আর ব্যাস রয়েছে কোনটা, ব্যাস সমান হচ্ছে, ব্যাস কোনটা হবে, এ বি ব্যাস, আর ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে এ ও আর ও বি ব্যাসার্ধ। আর জ্যা কোনটা হবে, কোনটা হবে, এর নামকরণটা করা হয়নি, তাহলে এক্স ওয়াই দিয়ে দাও, এক্স ওয়াই জ্যা, কিন্তু এ বিও একটা জ্যা, এটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, একে আমরা ব্যাস বলি, কেমন? তাহলে জ্যা হয়ে গেছে। আর পরিধি দেখো, এই যে পরিধির উপর বা এই বৃত্তের উপর যে আমরা ডট দিয়েছি, এই ডটগুলো তোমরা নামকরণ করে দেবে, বলবে CDEF লিখবে। তাহলে বলবে পরিধি লেখো, পরিধি হবে CDEF, ঠিক আছে? আমরা চিহ্নিত করতে পেরেছি। চলো এইভাবে তোমরা খাতায় ভালো করে প্র্যাকটিস করবে, কেমন? চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, যে কৃষ্ণনগরের একজন মৃৎশিল্পীর একটি সপ্তাহের প্রতিদিনের মাটির পুতুল তৈরির সংখ্যা নিচের চিত্রলেখতে দেওয়া হলো। দেখো এখানে বলেছে এই পুতুলের চিহ্ন মানে কি 20টি পুতুল, পুতুলের চিহ্ন মানে কি 20টি পুতুল। তাহলে এবার আমরা কি করব, যে এবার সোমবার কতগুলো পুতুল তৈরি করেছে, সোমবার দেখতে পাচ্ছি, সোমবার 1 2 3 4 5, অর্থাৎ একটি পুতুল মানে 20টি পুতুল হবে, একটি পুতুলের চিহ্ন মানে 20টি পুতুল হবে। এখানে কতগুলো পুতুলের ছবি দেখতে পাচ্ছি, 5টি পুতুলের ছবি, অর্থাৎ 5 2 5 20, 5-এ কত হবে, 100টি পুতুল তৈরি করতে পেরেছে। মঙ্গলবার দেখতে পাচ্ছি কতগুলো পুতুল আছে, 1 2 3 4 5 6, 6টি পুতুল মানে কি 6 × 12, 120টি পুতুল তৈরি করেছে মঙ্গলবার। বুধবার কতগুলো করেছে, 1 2 3 4, 4টি পুতুলের চিহ্ন হচ্ছে মানে কি 4 2 8, 80টি পুতুল তৈরি করেছে। আর বৃহস্পতিবার কতগুলো পুতুল করেছে, 1 2 3 4 5 6 7, 7 2 14, 140টি পুতুল তৈরি করেছে। আর শুক্রবার কতগুলো করেছে, 1 2 3 4 5, অর্থাৎ 5 2 10, অর্থাৎ 100টি পুতুল তৈরি করেছে। এবার শনিবার কতগুলো করেছে, 1 2 3 4, অর্থাৎ 4 2 8, 80টি পুতুল তৈরি করেছে। তাহলে দেখতে পাচ্ছি রবিবার কতগুলো করেছে, 1 2 3 4 5 6, অর্থাৎ 6 2 12, 120টি পুতুল তৈরি করেছে। দেখো সবথেকে বেশি পুতুল তৈরি করেছে কি বার, সবথেকে বেশি পুতুল তৈরি করেছে 140, এই তো দেখো বৃহস্পতিবার সবথেকে বেশি পুতুল তৈরি করেছে। আর সবথেকে কম পুতুল তৈরি করেছে কি বার, দেখো বুধবার আর শনিবার, 80টি করে পুতুল সবথেকে কম তৈরি করেছে বুধবার আর শনিবার। তাহলে এবার প্রশ্নগুলো দেখি আমরা। তাহলে প্রশ্নগুলো কি বলা আছে, দেখো যে প্রশ্নগুলো বলা হচ্ছে যে রবিবার কতগুলো পুতুল তৈরি করেছে, দেখো রবিবার, দেখো আমরা দেখতে পাচ্ছি রবিবার 120টি পুতুল তৈরি করেছে। রবিবার কতগুলো পুতুল তৈরি করেছে, রবিবার 120টি পুতুল তৈরি করেছে, 120টি পুতুল তৈরি করেছে। শুক্রবার কতগুলো পুতুল তৈরি করেছে, দেখে নিই আমরা। শুক্রবার করেছে কত, 100টি পুতুল, শুক্রবার করেছে 100টি পুতুল, শুক্রবার 100টি পুতুল তৈরি করেছে। আর রবিবারে শুক্রবারের তুলনায় কতগুলো বেশি পুতুল তৈরি করেছে, শুক্রবারের তুলনায় কতগুলো বেশি পুতুল তৈরি করেছে, শুক্রবারের তুলনায়। তাহলে রবিবারে কতগুলো করেছে দেখে নিই আমরা। রবিবারে করেছে গিয়ে 120টি, আর শুক্রবার করেছে 100টি। তাহলে রবিবারে করেছে 120টি, রবিবারে করেছে 120টি, আর শুক্রবারে করেছে 100টি।
তাহলে কতগুলো বেশি করেছে? 20টি পুতুল। তাহলে শুক্রবারের তুলনায় কতগুলো বেশি পুতুল তৈরি করেছে? 20টি বেশি পুতুল তৈরি করেছে, 20টি। তাহলে কবে সবচেয়ে বেশি সংখ্যক পুতুল তৈরি করেছে? আমরা দেখেছি আগে, সবথেকে বেশি পুতুল তৈরি করেছে কবে না? বৃহস্পতিবার। বৃহস্পতিবার সবথেকে বেশি পুতুল তৈরি করেছে। বৃহস্পতিবার কী বার হবে? বৃহস্পতিবার সবথেকে বেশি পুতুল তৈরি করা হয়েছে বৃহস্পতিবার। আর কবে সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি করেছে? কবে সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি করেছে? আমরা জানি কবে সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি করেছে। দুটো বারে সবথেকে কম সংখ্যক পুতুল তৈরি করেছে, একটা বুধবার আর একটা শুক্রবার। একটা বুধবারে কম 80টি, আর একটা শুক্রবার আর একটা শনিবারে। বুধবার আর শনিবার দেখতে পাচ্ছি যে সবচেয়ে কম করেছে শনিবারে, কত? 180টি পুতুল তৈরি করেছে, 80টি পুতুল তৈরি করেছে। আর এখানেও বুধবারেও 80টি পুতুল তৈরি করেছে। তাহলে কত হবে? বুধবার আর শনিবার কী বলা আছে? কবে সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি করেছে? বুধবার আর শনিবার। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন আর নেই। তাহলে এইগুলো তোমাদের 11 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। আমি এই নিয়ে টোটাল 11টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। এরপরের ক্লাসে আমি তোমাদের জন্য 12 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ক্লাসে।